আপেল ঘুমিয়ে আছে, ওকে তুমি দাঁত দিয়ে জাগাও। নতুন ছালের নিচে রক্ত চেপে খেলা করে দাঁত, সহজে আপন মনে চলাচল শান্ত দেখে খুন হয়ে যায়। আপেল ফুলের দিন শেষ হয়, বেড়ে ওঠে নির্বিকার দাঁত। আপনি চেহারা সে সুন্দর কা এর অর্থ হাটাও, জনমন আপনি দিল কা পাসওয়ার্ড তো বাতাও। গুণী কথা সাহিত্যিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটে শিক্ষক ডক্টর হামিম কামরুল হক স্যারের বাসায়। তুমি তো খুব সুন্দর একটা প্রশ্ন করলে, যদি এই প্রশ্নের উত্তর আপনি আগেও দিয়েছি। এখন প্রশ্ন হলো কিভাবে সাহিত্য চর্চা শুরু হলো। ওই আগেই মানে বহুবার বলেছি যে মায়ের বই পড়া দেখে আসলে সাহিত্য চর্চা শুরুটা হয়। আর হচ্ছে মানে ছবি পছন্দ করতাম, ছবি আর আমার মনে অক্ষর, ছবি আর অক্ষরের মানে ইয়েতে পড়া, প্রেমে পড়া, সেই জায়গা থেকে শুরু। তো মাকে বই পড়তে দেখতাম এবং মনে হতো যে বই পড়লে মানুষ বোধহয় আনন্দে থাকে। এবং পরবর্তীকালে দেখলাম যে এই যে ছোটবেলায় তো এভাবে বুঝতে পারিনি যে আনন্দে থাকে, মনে হতো যে বই পড়া মনে হয় একটা খুব ভালো বিষয়, যেই কাজটা করলে একজন মানুষ বেশ ভালো থাকে। আনন্দে থাকে কিনা এটা জানি না, আনন্দ বিষয়টা পরে, কারণ আনন্দে থাকার ব্যাপারটা অনেক পরে মানুষ বুঝতে পারে না, কেউ সারা জীবনেও বোঝে না যে আসলে আনন্দে কিভাবে থাকা যায়। তো এই আনন্দের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে বই পড়া শুরু। গল্পর যেটা আমরা জানি যে একজন মানুষ যখন বই পড়তে শুরু করে তখন ওই প্রথমে রূপকথা পড়ে, রূপকথার পরে একটু বড় হলে সে একটু রহস্য রোমাঞ্চ পড়ে, রহস্য রোমাঞ্চ পড়ার পরে সে উপন্যাসের যদি সন্ধান পায়, স্বাদ পায়, উপন্যাস থেকে আস্তে আস্তে সে ছোট গল্পের দিকে যায়, ছোট গল্প থেকে আসলে কবিতায় যায়। মানে উল্টো হয়ে গেছে মানুষের বই পড়ার যে চক্রটা। এই চক্রের জায়গা থেকে আমি মনে হয় যে ঠিক দিকে যাচ্ছিলাম। মানে প্রথমে রূপকথা, তারপরে হচ্ছে রহস্য রোমাঞ্চ, যেমন ছোটবেলায় ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, এইসব বই পড়া। আর আব্বা মানে খুব মজা করে কথা বলতেন, ছড়া বলতেন, মানে নানা রকম গল্প বলতেন। সেগুলি পরবর্তীকালে আমি দেখেছি যে এগুলো হচ্ছে উপেন্দ্র কিশোর রায়ের যে ছোটদের যে বই আছে, বলে এরা হচ্ছে লালকে লাল বলে নীলকে নীল বলে, এরকম একটা সূত্র দিলেন। মানে বানিয়ে কিছু লেখেন, এরকম একটা মানে তাদের মধ্যে মানে অথেন্টিসিটি আছে। তো তখন আমি এদের লেখা পড়া শুরু করলাম। তখন আসলে প্রথম বর্ষে পড়ি, খুব যে এদের লেখা বুঝতে পেরেছিলাম তারা, কিন্তু আমার কাছে মনে হতো যে কি জানি একটা আছে, কি জানি একটা রহস্য আছে যেটা ঠিক বোঝা যাচ্ছে না। এই যে না বোঝার ব্যাপারটা, এটাই মনে হয় এদের প্রতি আকর্ষণটা আরো বাড়িয়ে ফেলে। ওই মানুষের ক্ষেত্রেও তাই, যে মানুষকে বুঝে ফেলি সেই মানুষের কিন্তু আকর্ষণ চলে যায়। আমার একটা প্রবণতা আছে এবং আমি এই নিয়ে খুব করি না, যে ওই যে মানুষের একটা দুঃখ থাকে না যে আমাকে কেউ বুঝলো না। আমার মনে হয় যে ওই কথাটা বলেছি যে একটা মানুষকে যদি কেউ বুঝেই ফেলে তাহলে ধরে নিতে হবে তার মধ্যে কোনো গভীরতা নাই। সুতরাং একজন মানুষকে কেউ বুঝলো না, এটা কোনো দুঃখের বিষয় হতে পারে না, বরং মনে করবো যে এটা একটা কাজের বিষয়, যে আমাকে কেউ বুঝতে পারছে না, এটা তো ভালো। আমি কেন এটা নিয়ে আক্ষেপ করবো? একেবারেই আক্ষেপ করার দরকার নেই, বরং আমাকে বুঝে ফেলেছে সবাই, এটা বড় ভয়। কেউ যদি বলে তোরা আমি চিনলাম, তাহলে এটা খুবই আতঙ্কের বিষয় যে আমাকে চিনে ফেলেছে। তো সুতরাং মানুষকে আসলে এক ধরনের রহস্য ঠিক বলবো না, মানুষ আসলে ওই তার ভাষা হচ্ছে আসলে প্রকাশের বিষয় না, ভাষা আসলে অনেক গোপন করার বিষয়। মানুষ গোপন করার জন্যই ভাষাগত দক্ষতাটা অর্জন করে। রবীন্দ্রনাথ এত প্রকাশ করেছেন, তারপরে প্রচুর জিনিস গোপন করেছেন। তো সুতরাং ওই যে লেখার মধ্যে যে কতখানি গোপনীয়তা, কতখানি ওই যে না বোঝা, কতখানি অস্পষ্টতা স্পষ্টভাবে ধরা পড়ছে বা পড়ছে না, এই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টা দেখা যেতে পারে। স্যার, আপনার এত দুর্দান্ত বইয়ের যে সংগ্রহ, এর শুরু এবং এই বই সংগ্রহ নিয়ে যদি কোনো মজার কিছু থাকতো আমাদের সাথে শেয়ার করার জন্য। মজার কিছু নাই, মজার মানে হচ্ছে বই কেনাটা যথেষ্ট পরিশ্রমের ব্যাপার, যেতে হয়, বাছাবাছি করতে হয়, ধুলা বা ময়লা ঘাটতে হয়। আমি একসময় বই ঘাটাঘাটি করার জন্য আমার এক ধরনের অ্যালার্জি হয়ে গেছিল, সবার অনেকেরই হয়, ধুলোর একটা অ্যালার্জি হয়, এবং আমি এটা বেশ ভুগেছি। ইদানিং মানে এটা কত সাল থেকে, আমি যখন বাজার থেকে মোহাম্মদপুরে আসি তখন থেকে এটা বন্ধ, জানা প্রচুর মানে কষ্ট পেত, মানে এই যে প্রচুর হাত, অনেক বই, অনেক রকম বই হচ্ছে এই বিচিত্র মানুষের মতো। হ্যাঁ, মানে বইও আসলে ওই বিচিত্র, তার প্রচ্ছদ থেকে শুরু করে তার
মানে কি বলবো, তার বিষয়, তার উপস্থাপন, যে ধরন, এই জায়গা থেকে মানে বই কেনার বিচিত্র রকম কোনো বই আছে প্রচুর ভালো লেগেছে এই জন্য কিনেছি, একদম পড়ি নাই কোনোদিন, প্রচুরটা খুব সুন্দর লেগেছে। কিছু বই আছে যে মানে, যেমন এখানে একটা বই আছে বোধহয় ওই যে পুরী সাহিত্যের, মানে পুরী মানে ওই যে এলাকা, ওই চমৎকার একটা বই, হাতে নিলে দেখাতে পারতাম না, ওটা কিনেছি। বইটা সুন্দর বই, হ্যাঁ বইটা ভালো মনে হয়, মানে আমি বইটা নজর পড়েছে, বইটা দেখতে খুব মানে বিন্যাসটা খুব সুন্দর। তো এরকম বই আসলে নানা, রুশ বই, এই রুশ বই, রুশ সাহিত্য, এটা যেহেতু নতুন দোকানে পাওয়া যেত না, এটাও কিন্তু বইয়ের জগতে ঢুকে পড়ার একটা ব্যাপার। এবং বইয়ের সঙ্গে সম্পর্ক, এটা মনে হয় রুশ সাহিত্য দিয়ে আমরা যারা 80-90 দশকে বড় হয়েছি, বা তারও আগে থেকে, এটা প্রায় আমি বলবো 60 দশক থেকে শুরু করে 90 দশক পর্যন্ত যারা পাঠক হিসেবে তৈরি হয়েছে, তারা সবাই মোটামুটি ফুটপাতের পুরনো দোকানের রুশ বই, দস্তয়েভস্কি মানে এর অনুবাদ বা ইংরেজি অনুবাদ, এর মাধ্যমে আসলে তৈরি হয়েছে। আমি ওর ব্যতিক্রম ছিলাম না, আমি মূলত রুশ বইয়ের পাঠক, এখনো রুশ বইয়ের পাঠক। মানে আমি মানে সত্যিকার অর্থে এই যে গন্ডি, এর থেকে বেরোতে পারিনি, বেরোতে চাইও না। মানে তলস্তয়, দস্তয়েভস্কি, তুর্গেনেভ, পুশকিন, গোগোল, নিকোলাই গোগোল, মানে আমি এই দস্তয়েভস্কি, তলস্তয়, গোগোল, এদের বই এখনো পেলে নানান মানে সংস্করণে, এডিশনে আমি এখনো তাদের বই কিনি। তো সুতরাং বই কেনাটা কিন্তু মানে শখের, আনন্দের এবং বিচিত্র মানে অনুভবের মধ্যে দিয়ে তৈরি। স্যার, আপনার সৃজনশীল জগতে বর্তমান সময়ে কি নিয়ে কাজ করছেন? কি নিয়ে সৃজনশীল জগতে ওই যে মুরাকামি যেমন গোপন করেন, যেটা থাকে না, ওটা আড়ালে থাকে। উপন্যাস কি লিখছেন বললো যে এটা না বলি, এরকম বলেন। আমিও আসলে উপন্যাসের কাহিনী মানে নিজেও জানি না, যে একটা বই লিখবো, সেই বইয়ের গতিপথ পাঠকরা সামনে কি, যেমন দেখা যাক যে আমি এই যে ওই যে লিখতে বসি, নানান কিছু লিখি, যেমন দুটো যে সামনে সংখ্যা লিখতে হবে। একটা উপন্যাসের নাম হতে পারে নূর জালাল, আরেকটা উপন্যাসের নাম হতে পারে আদিয়াত, একজন মানুষের নাম। হ্যাঁ, দুটো উপন্যাস, দুটোই আসলে দুই ধরনের ব্যক্তিকে দেখার একটা চেষ্টা ওখানে করব। জানি না কতটুকু কি করতে পারবো, আমার কাছে মনে হয় যে দেখি লিখে, মানে দেখি না, মানে এই যে একটা জিনিস লিখতে পারি না, জানি না, কিন্তু চেষ্টা করছি, এইটাও একটা আনন্দময় খেলা আর কি। মানে আমি লিখলে প্রচুর পাঠক পড়বে বা প্রকাশক উৎপেতে বসে আছে কখন বইটা পাবো, ব্যাপারটা তো এরকম নয়। সুতরাং আমার এই নিয়ে খুব চাপ নেই, চাপটা আছে যে সময় মতো ঈদ সংখ্যায় লেখাটা দিতে পারা। দেখা যাক, কিন্তু ঈদ সংখ্যার ফাঁদটাও আসলে খুব লেখকের জন্য ভালো না, এটাও বলি। তো আমি মানে মনে হয় যে এটা ওই যে উপদেশের কথা বললাম, সেই উপদেশটা এই কবিতার মধ্যে আছে, এটা একটু পড়ি। আপেল ঘুমিয়ে আছে, ওকে তুমি দাঁত দিয়ে জাগাও, নতুন ছালের নিচে রক্ত চেপে খেলা করে দাঁত, সহজে আপন মনে চলাচল শান্ত দেখে খুন হয়ে যায়। আপেল ফুলের দিন শেষ হয়, বেড়ে ওঠে নির্বিকার দাঁত। পৃথিবীতে আদ্যপান্ত ভূত বলে কিছু নেই, সমস্ত মানুষ, শুধুই উপসী লতা নেই। আজ হদ্দ অমানুষিক দুধের মুকুলগুলি ঝরে যায়, গাভী আর জল পড়ে থাকে, আকাশে আপেলটা শুধু জেগে উঠে আবার ঘুমায়। ওকে তুমি খুন করো, টুকরো করো, লেই করে আনো। এই যে কথাটা পাঠকের জন্য, ওকে তুমি খুন করো, তোমার জিজ্ঞাসাকে তুমি খুন করো, টুকরো করো, লেই করে আনো, চিহ্নহীন করে ভাঙো, এমন ভাবে ভাঙো যেন কোনো চিহ্ন না থাকে। কাজে লাগো ফলিক অ্যাসিড, রেশম কীটের মতো আত্মপ্রতিকৃতি ভাঙো আর সুস্থ হও। আপেল ঘুমিয়ে আছে ভোরবেলা, ওকে তুমি দাঁত দিয়ে জাগাও। যে আমাদের প্রত্যেকের মধ্যে যে বোধ, চিন্তা, এটাকে কামড়ে ধরতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা করে কি দাঁতগুলাই শুধু দেখি, আপেলগুলি কিন্তু আর কোনো মানে আপেলগুলি জায়গায় পড়ে থাকে এবং সে ঘুমিয়ে থাকে, তার কোনো উপযোগিতা থাকে না, ওই বোধের, ওই চিন্তা। আপেল মানে ওই যে গন্ধম, জ্ঞান বৃক্ষের ফল। এই জ্ঞান বৃক্ষের ফলে কামড় দিতে হবে এবং নিজের দাঁতকে কাজে লাগাতে হবে। এই জায়গাগুলো থেকে আমি এই স্বদেশের আমি কবিতার বইয়ের এইটা পাওয়ার পর আমি মনে হচ্ছে যে এই কবিতাটা আমি প্রতিদিন একবার করে পড়বো। কারণ আমার মনে হয় যে এই যে বোধে যে কামড় দিতে হবে, এটা যারা বোধ বিদ্যা চর্চা করে তারাও অনেক সময় করে না। সুতরাং আমার এটা প্রতিদিনের বিষয়, কিন্তু মানে এই যে পাঠক হওয়াটা এমন না যে আমি এটা পড়ে পাঠক হয়ে বসে থাকলাম, লেখক হওয়া তাই।
মানুষ হওয়াও তাই, এটা প্রতিদিনের। একটা মানুষ একবারে মানুষ হয় না, বা আমি মানুষ হয়ে বসে থাকে না। মনুষ্যত্ব, মানুষ হওয়া, এটা প্রতিদিনের ব্যাপার। প্রতিদিন আসলে আমাকে জিজ্ঞাসা করতে আমি মানুষ কিনা, মানুষের মতো আচরণ করছি কিনা, এবং আমি চর্চা করছি কিনা। সুতরাং আমার এই চর্চায় যদি জ্ঞানের সাহায্য, লেখার সাহায্য, কল্পনার সাহায্য লাগে, ওই জায়গা থেকে আসলে আমি নিজেকে তৈরি করবো। এটা কি আপনি কোনোভাবে কোনো কাঠামোর মধ্য দিয়ে নেওয়ার, কাঠামোর মধ্যে দিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা না। কাঠামো আসলে আমি বললাম না যে আমি ওই দেখেছি যে আমি আসলে কি মানে বইপত্র, এত বইপত্র কেন, একটা মানুষের তো এত বইপত্র দরকার না, খুবই অল্প। এখন আমি তলস্তয় বিপুল, তলস্তয় ছিলেন জমিদার, আমি তো জমিদার না। এখন আমি আমার মতো করে, আমার সাধ্য মতো আমি এগুলি না করে, আমি যে অর্থ উপার্জন করেছি যতটুকু আমার সাধ্য, সেই অনুযায়ী আমি হয়তো একটা সাধারণ নিয়মে আমি একটা বাড়ি করতে পারতাম, বা একটা ফ্ল্যাট কিনতে পারতাম, অথবা একটা গাড়ি করতে পারতাম। সেগুলো না করে আমি এগুলো করেছি, কারণ আমি জানি এটা আমার আনন্দ। এই আনন্দ করতে করতে আমার যে ওই দিকে কোনো প্রয়োজন আছে এটা আমি ভুলে গেছি। তো সুতরাং মানে আমার বই কেনার ব্যাপারটা মতো যাতে বেশি পাঠক হলে আবার বিপদ। মানে এটা কিন্তু খুব ব্যাপার, মানে সামাল দেওয়ার ব্যাপার আছে। লেখালেখি আর্ট যেটা, আর্টের কিন্তু দারুণ একটা তাপ আছে। এবং আমি বলবো আর্টের একটা মানে ডায়াবলিক বুঝো তো, শয়তানি শক্তি, হ্যাঁ ডায়াবলিক পাওয়ার বা এটা আছে। এই শয়তানি শক্তি, মানে শয়তানি বলতে আসলে ঠিক ওই ক্ষতিকর বলবো না, কিন্তু এটা মানুষকে ভীষণ রকমের বিপদে ফেলে দেয়। এই বিপদটা কাটিয়ে ওঠার পথটা বের করতে হয়। যে এই যে আর্টের যে তাপ, শিল্পের যে উত্তাপ, এটাকে নিতে পারবে, সে শিল্পের পথে টিকে থাকতে পারবে। এবং তাকে সুস্থ, ওই যে বললাম না যে সুস্থ হও, ভাঙচুর করো। এই যে কবিতাটা পড়লাম যে তুমি ভাঙো, একদম চিহ্নহীন ভাবে ভাঙো, কিন্তু এই ভাঙার ভেতর দিয়েও তুমি সুস্থ হও। ওই SMS এর বই পাওয়া যাচ্ছে, SMS এর বই 30 টাকা দেখাতে পারলে ভালো। আপনি চেহারা সে সুন্দর কা এরর তো হটাও, জনমন আপনি দিল কা পাসওয়ার্ড তো বাতাও। এই যে মানে নিজের চেহারা থেকে সুন্দরের ভুল তো হটাও, প্রিয়তমা নিজের মনের পাসওয়ার্ড তো বাতাও। এই যে কথাটা দেখো, এই যে একটা ফালতু বই, তার মধ্যে আছে এই কথাটা যে নিজের চেহারার থেকে সুন্দরের ভুল তো হটাও। কি সুন্দর কথা, সুন্দরের ভুল তো হটাও, প্রিয়তমা নিজের মনের পাসওয়ার্ড তো বাতাও। ফালতু বই, কিন্তু ফালতু বইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর বিষয়। আমি হঠাৎ করে খুললাম, কিন্তু আমি কিন্তু এটা পরিকল্পনা করিনি, খুলেছি নানান জায়গা থেকে, যে এখানে বাংলা অনুবাদ। হ্যাঁ, তোমরা যা বলছো সকলেই তা শোনে, বন্ধু মনোযোগ দিয়ে শোনো তুমি যা বলছো, সবচেয়ে ভালো বন্ধু সেটাও শোনে যা তুমি বলছো না বলছো, সবচেয়ে ভালো বন্ধু সেটাও শুনে যা তুমি না বলছো। তো ধরো এই যে একটা ফালতু মানে খুব সস্তা, মনের মাঝে তুমি SMS গাইড, তার মধ্যেও কত সুন্দর সুন্দর কথা আছে। এবং এটা একটা দুটা না, দেখো কতগুলো এই ধরনের বই বের হয়, মানে এগুলো বিক্রি হয়। এবং আমিও সেটা ফুটপাত থেকে নিয়ে এসেছি। মানে এটা দেখাচ্ছে এই জন্য যে শুধু তলস্তয় কিনা, পৃথিবীতে এরকম এরাও আছে। এবং আমি এদেরও মানে চেষ্টা করি যে এদের খবরও রাখতে। অর্থাৎ তুমি যত রকমের, এবং দেখো এখানেও খুব দারুণ সব কথা আছে। জীবনের কথা বলাতে মনে হলো একেবারে ব্যক্তিগত প্রশ্ন, মানে আপনার একদম জীবনের সাথে এই যে শিক্ষকতা জীবন, এই জীবনটাকে আপনি কিভাবে উপভোগ করছেন, বা এই অবধি আপনার স্মৃতি সবকিছু নিয়ে যদি কিছু বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আসলে আমি যেভাবে যে জন্য এসেছিলাম, সেই বিষয়টা আসলে ওইভাবে ক্রিয়াশীল নেই। বাংলা সাহিত্য, বাঙালি বলে শুধু বাংলা সাহিত্য পড়বো তা, আবার বাঙালি হিসেবে শুধু বাংলাদেশের রাজনীতির কথা জানবো তা। আমি পৃথিবীকে মানে ওই যে থিঙ্ক গ্লোবাল অ্যাক্ট লোকাল, এখন এটার নাম কেউ কেউ বলছে কি গোকাল, মানে লোকাল আর গ্লোবাল মিলে গোকাল। হ্যাঁ, এটা মজা করছে আর কি, এটা বাংলায় কেউ বানিয়েছে গোকাল চিন্তা করা। তো গোকাল এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার ব্যক্তিগত না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা তো আমার কাছে শিক্ষকতা খুব আনন্দময়। আমার কিন্তু প্রচুর সময় আসলে আমার এটার মধ্যে যায়, হ্যাঁ প্রচুর সময় দিতে হয়। আমি যে অর্থে লেখালেখি মানে বইপত্র লেখার দিকে আমি নিজেকে নিয়ে যেতে চাই, সেটা একটু বাধাগ্রস্ত হয়েছে। যারা লেখক হতে চায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা তার জন্য মোটামুটি হারাম। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা গেলে লেখক জীবন শেষ, ও আর হবে না। আমার স্যারকে বলেছিলাম, বিখ্যাত অধ্যাপক লেখক সৈয়দ আকরম হোসেন, উনি বলেছিলেন যে তুমি যদি চিন্তা করো যে একটা আম গাছের সমস্ত মুকুল আম হয়ে উঠবে, তখন গাছের দশা চিন্তা করো যে গাছের কি দশা হবে, গাছ তো ভেঙে পড়বে, তাই না? তুমি বিষয়টাকে এইভাবে নাও। আমি প্রথমে যখন এলাম তখন স্যারকে বললাম যে স্যার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা তো শুরু করলাম, কিন্তু সবাই তো লেখাপড়া করে না, ছাত্ররাও করে না, শিক্ষকরাও করে না, কি হবে? তো বলছে এই ঘটনাটা একটু তুমি মনে রাখো। প্রকৃতি, আমাদের অনেক কিছুর উত্তর কিন্তু প্রকৃতির মধ্যে দেওয়া আছে। পাখি কিভাবে উড়ে? দুইটা ডানায় উড়ে, এক ডানায়। জীবনে বুঝতে হবে যে তোমাকে উঠতে হলে তোমার আরেকটা ডানা লাগবে। সেই ডানাটা কি হবে? বন্ধু, না বিপরীত লিঙ্গের কেউ, না মা, না বাবা, না কেউ, দুটো কোনো একটা ডানা লাগবে। আমার মানুষ সবসময় একটা ডানায় থাকে, তার আরেকটা ডানা লাগে। এই ডানাটার সন্ধান করে, এই ডানাটা নির্মাণ করে। এই ডানাটা নির্মাণ করতে শেখানো হচ্ছে শিক্ষকতা। তোমার একটা ডানা কিন্তু আছে, আরেকটা ডানা তুমি কোথা থেকে নির্মাণ করবে সেটাই দেখিয়ে দেওয়া শিক্ষকের। ধন্যবাদ স্যার, অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন এবং অনেক ধন্যবাদ। অনেক রকম আমি চেষ্টা করেছি যে কিছু নতুন কথা বলতে জানি না। আমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ গাংচিল টিভিকে। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।